Please subscribe and press the bell icon to get latest updates of নির্ঝরের স্বপ্ন। নির্ঝরের স্বপ্নে আমরা শ্রুতিনাট্যে গল্প অনুষ্ঠানে আপনাদের সকলকে আমরা জানাই স্বাগত। আজকের গল্প বাড়ির কর্তা, কাহিনী সুমথনাথ ঘোষ। শুরু করছি সুমথনাথ ঘোষের কাহিনী বাড়ির কর্তা। বৈঠকখানার পাশে যে ছোট ঘরটা, তাতে থাকেন মহেশবাবু। ঐশ্বর্য দূরে থাক, বিলাসিতার তুচ্ছতম উপকরণও খুব একটা চোখে পড়ে না কোথাও। এত বড় বাড়ি, যার দোতলা ও তিনতলা মিলিয়ে 12-13খানা ঘর, তার কর্তা যে ওইভাবে বাস করতে পারেন তা কিন্তু চোখে না দেখলে কেউ বিশ্বাসই করবে না। বাস্তবিক ঘরটার মধ্যে ঢুকলে মনে হয় না যে এ বাড়ির কর্তা ওই মহেশবাবু, আর ওঁরই পয়সায় এই প্রাসাদোপম অট্টালিকা তৈরি হয়েছে। লেক অঞ্চলের ওই অতি আধুনিক পরিবেশের মধ্যে এ যেন একটা সাক্ষাৎ ছন্দপতন। খাটো ধুতির ওপর সাদা ফতুয়া গায়ে এবং পায়ে একজোড়া চটি দিয়ে মহেশবাবু একটা হাতল ভাঙা ইজি চেয়ারে দিনের বেশিরভাগ সময় শুয়ে থাকেন। মুখে থাকে গড়গড়ার লম্বা নলটা, আর চোখে চশমা দিয়ে সংবাদপত্র, ধর্মগ্রন্থ এইসব উনি পড়েন। বিলাসিতার মধ্যে আছে ওই তামাক খাওয়াটুকু। চাকরি জীবনের সর্বোচ্চ শিখরে যখন উঠেছিলেন, তখন যে তামাক যে দোকান থেকে কিনে খেতেন, আজও সেই দোকানের সেই তামাক খাওয়ার অভ্যাসটুকু ছাড়তে পারেননি মহেশবাবু। যদিও এ নিয়ে স্ত্রী মনোরমার সঙ্গে তাঁর উঠতে বসতে ঠোকাঠুকি লেগেই থাকে। মনোরমা বলেন, বলি, এত দামি তামাক খেয়ে মিছিমিছি পয়সা পুড়িয়ে দেওয়ার কোনো অর্থ আছে কি? তুমি মনে করে দেখো তো। অর্থ হয় কি না হয় তা নিয়ে বৃথা তর্কাতর্কি একদমই করেন না মহেশবাবু। শুধু ফি মাসে পেনশন নিয়ে ফেরবার পথে একেবারে তামাকের ঠোঙা হাতে করে নিয়ে তিনি বাড়িতে ঢোকেন। অম্বুরি তামাকের সুগন্ধ সমস্ত বাড়িটার আবহাওয়ার সঙ্গে এমনভাবে মিশে থাকে যে পা দিলেই আগে যেন তা স্মরণ করিয়ে দেয় বাড়ির কর্তার কথা। কিন্তু ওই পর্যন্ত। যারা আসে তারা নিচের সেই ঘরটার দিকে পেছন করে ওপরে উঠে যায়। মহেশবাবুর স্ত্রী, পুত্র, কন্যা, নাতি নাতনিদের কলগুঞ্জন মুখরিত সংসার। সেখানে তাদের কত হাসি উচ্ছ্বাস, কত পরিচিত অপরিচিতদের নিত্য আনাগোনা। সে যেন একটা স্বতন্ত্র জগৎ, যার সঙ্গে মহেশবাবুর কোনো যোগাযোগই নেই। সত্যি, মহেশবাবুকে দেখলে দুঃখ হয়। তার নিজের সংসারে নিজের অস্তিত্বটা এখন বড় অদ্ভুত। এক বিরাট বৃক্ষের মূলের মতো তিনি যেন আছেন শুধু অদৃশ্যে। কেউ তাঁকে দেখে না, গ্রাহ্য করে না, অথচ তাঁরই যারা ডালপালা, ফুল, ফল, তাদের নিয়ে কত মাতামাতি, সংসারের কত প্রয়োজন। এমনকি তার স্ত্রী, যার ওপর তার দাবি সবচেয়ে বেশি, তিনিও এখন কেমন করে যেন সবচেয়ে বেশি পর হয়ে গিয়েছেন। নাতি নাতনিদের দিয়ে 5 বার ডেকে পাঠালেও একবার তাঁর সময় হয় না যে ওপর থেকে তিনি নিচে এসে স্বামীর সঙ্গে দেখা করবেন। হয়তো কখনো কাউকে দিয়ে বলে পাঠান, কি দরকার, ঠাকুমা বলতে বলে দিয়েছেন, এখন ঠাকুমার আসার সময় হবে না। কি দরকার? না থাক, কোনো দরকার নেই।
হয়তোবা একটা গভীর নিঃশ্বাস বুকের মধ্যে চেপে নিতে নিতে গড়গড়ার নলটা আবার মুখে তুলে নেন মহেশবাবু। মনোরমাও সংসারের নানা ঝঞ্ঝাটে সে কথা ভুলেই বসে থাকেন। 3-4 দিন চলে গেলেও হয়তো খেয়াল হয় না যে কর্তা কেন ডেকে পাঠিয়েছিলেন। এরকমই অবস্থা। ঠাকুর চাকরা আছে, তারা মহেশবাবুকে খেতে দেয়, তার ঘর পরিষ্কার করে দেয়, তার ফাই ফরমাস খাটে, এই আর কি। শুধু টাকার প্রয়োজন হলে তখন আর মনোরমাকে ডাকতে হয় না, একেবারে সোজা স্বামীর ঘরে নিজে এসে হাজির হন। আর কারোর কাছে হাত পাততে তার যেন মাথা কাটা যায়। রোজগারি ছেলে রয়েছে, বিবাহিতা মেয়ে রয়েছে, জামাই রয়েছে, নাতি নাতনি, সকলকে যেন মনোরমার তখন পর বলে মনে হয়। অন্তত ঠিক তা মনে না হলেও নিঃসংকোচে তাদের কাছে মনোরমা হাত পেতে টাকা পয়সা চাইতেই পারেন না, তার যেন কেমন বাঁধো বাঁধো ঠেকে। অথচ তিনি অনায়াসে মহেশবাবুর কাছে গিয়ে জুলুম করার ভঙ্গিতে বলেন, দেখি 25টা টাকা দাও তো শেখগির। কোথায় পাবো এত টাকা? পেনশনের টাকা সব তোমার হাতে এনে দিয়েছি, এর মধ্যে সব খরচা হয়ে গেল। কি যে বলো না, খরচ হয়ে না গেলে কি তোমার কাছে আবার টাকা চাইতে আসতাম বাপু? কিন্তু কিসে এত টাকা খরচা করলে শুনি? অনেক কিছু, অনেক কিছু। এই তো গেল মাসে 70টা টাকা দিলাম, বললে মেয়েদের কলেজে যাওয়ার ভালো শাড়ি ছিল না বলে ধার করে কিনেছিল। তাই তো। এখন কাপড়ওয়ালা তাগাদা করছে, তা আবার এ মাসে কি? ও তাই? তোমার মেয়ে যে বাচ্চা কাচ্চা নিয়ে এসে রয়েছে আজ 1 মাস হলো, তাকে চোখেও দেখতে পাও না তুমি? তাদের জন্য যে বেশি করে দুধ নিতে হচ্ছে, তার দাম দিতে হবে না? গোয়ালা যে তাগাদা দিচ্ছে। ও মিনু এখানে রয়েছে বটে, হ্যাঁ, ভুলেই তা গিয়েছিলাম। তো ভুলবে। এই নাও 25টা টাকা দাও। মেয়ের বিয়ে হয়ে গেলে পর হয়ে যায় শুনেছি, কিন্তু বাপ মার কাছে তো তারা চিরকাল তেমনই থাকে নাকি? আমি তো কই কোনোদিন তাদের ভুলতে পারি না। আর তুমি কিনা বাপ হয়ে ভুলেই গেলে মেয়ের কথা। হে ভগবান, এরকম কি মানুষকে নিয়ে আমি ঘর করছি, তুমি দেখো ঠাকুর দেখো। উফ, আর পারি না বাবা। অবশ্য মহেশবাবুকেও এর জন্য খুব একটা দোষ দেওয়া যায় না। মেয়েদের বিয়ে হয়ে গেছে অনেক দিন। তাছাড়া যে মেয়ে যেদিন প্রথম বাপের বাড়ি আসে সেদিন একবার বাপের ঘরে ঢুকে তাকে প্রণাম করে জিজ্ঞাসা করে, বাবা কেমন আছো? তোমার শরীর এখন কেমন? আর শরীর এখন কি আর ভালো থাকার কথা মা? এখন গেলেই হয়। কি যে বলো বাবা, তোমার এখন কি বয়স হয়েছে? এই যে বলতে বলতে ঘর থেকে বেরিয়ে মেয়েরা সেই যে ওপরে মায়ের ঘরে গিয়ে ওঠে, তারপর আর বাপের সঙ্গে কোনো রকম সম্পর্কই থাকে না। মাই যেন তাদের সব। মায়ের সঙ্গে খাওয়া দাওয়া, উঠা বসা, সিনেমা দেখা, এখানে ওখানে ট্যাক্সি করে বেড়াতে যাওয়া, ইত্যাদি ইত্যাদি। তারপর যেদিন সেই মেয়ে আবার শ্বশুরবাড়ি যায়, ফটকে ট্যাক্সি এসে দাঁড়িয়ে থাকে, তখন সেজে গুজে বাপের ঘরে ঢুকে একবার ঢিপ করে একটা প্রণাম করে ভারী গলায় শুধু বলে, বাবা আমি যাচ্ছি। ও এসো মা, এসো এসো, ভালো থেকো। তখন মেয়ে আক্ষেপের সঙ্গে বলে, একবার তো বাবা তুমি আমার সঙ্গে গেলে পারো, তোমার জামাই কত দুঃখ করে। বলে এতদিন বিয়ে হয়েছে, একবারও তো বাবা এলেন না আমাদের এখানে। মেয়ে জামাই তো তোমার পর নয় বাবা। তা ঠিক, তা ঠিক। আচ্ছা দেখি মা, এবার যাবার চেষ্টা করব। আচ্ছা বাবা। এখন তুমি এসো। আচ্ছা, এই বলে মহেশবাবু বিদায় দেন মেয়েকে। কিন্তু ওখানেই শেষ। তারপর মেয়েও আর বাপের খবর নেয় না, বাপও মেয়ের কথা ভুলেই বসে থাকেন। ছোট মেয়ে দুটো বাড়িতেই আছে, কিন্তু তাদের সঙ্গেও তার কোনো সম্পর্কই নেই। তারা কলেজে পড়ে। তাছাড়া তাদের আছে গানের ক্লাস, নাচের স্কুল, সেতার শেখা, জলসা, সিনেমা, ইদানিং আবার অতিরিক্ত উপদ্রব বেড়েছে ছেলেদের মতো খেলার মাঠে যাওয়া। আজ ফুটবল, কাল ক্রিকেট, পরশু এনসিসি, তারপর দিন অলিম্পিক, ইত্যাদি ইত্যাদি। তারা কখন বাড়িতে থাকে বা কখন না থাকে
তার খোঁজই রাখেন না মহেশবাবু, বা খোঁজ রাখার কোনো উপায়ই নেই। তবু যদি কোনোদিন জিজ্ঞেস করেন। হ্যাঁ গো, শোনো না, বলছি কাল তোমার ছোট মেয়ে সন্ধ্যের পর সেজেগুজে একটা ছোকরার সঙ্গে কোথায় যাচ্ছিল? তা জেনে তোমার লাভ কি বাপু? না মানে ছোকরার চালচলনটা আমার খুব একটা ভালো মনে হলো ও না। তাই? সমস্ত মেয়ে আমার, ওর সঙ্গে বেশি মেলামেশা করাটা আমি পছন্দ তা তো করি বটেই। না। তুমি রেবাকে ডেকে বলে দিও। ওমা, তুমি কার সম্বন্ধে কি বলছো জানো? ও যে আমাদের ব্যারিস্টার রায়ের ছেলে অতনু গো, অতনু। সামনে সেপ্টেম্বরে ফুল ব্রাইট স্কলারশিপ নিয়ে আমেরিকা যাচ্ছে। আমাদের এই অঞ্চলে অমন ভালো ছেলে কটা আছে বলো তো? ভালো ছেলে হলেই যে একেবারে ভীষ্ম কি যুধিষ্ঠির হবে তার কি মানে আছে? অপবাদ একটা রটতে কতক্ষণ? তুমি না, সব তা- জেনে বসে আছো। শোনো, আমি বলছি তুমি মেয়েকে একটু সাবধান করে দাও, অন্তত আমার নাম করে তাকে সাবধান করো। থাক, ও নিয়ে আর তোমার মাথা ঘামাতে হবে না। হ্যাঁ, তোমার মেয়ে কচি খুকি নয়, আজ বাদে কাল বিয়ে পাশ করবে, তাকে নিয়ে ভাবনা চিন্তা। থাকো তুমি তোমার এখানে ঘরঘরা নিয়ে, আমি চললুম। মহেশবাবুর কর্তৃত্ব এ সংসারে কেউ মেনে না নিলেও তিনি যে বাড়ির কর্তা, এ বাড়ির প্রতিটি সুখ দুঃখের দায়িত্ব যে তার কাঁধেই। কেউ না মানলেও সে কথা তিনি যেন কিছুতেই ভুলতে পারেন না। হঠাৎ কোনো দিন ডাক্তারবাবুকে ব্যাগ হাতে করে বাড়ি থেকে বেরিয়ে যেতে দেখলেই মহেশবাবুর বুকটা ধড়াস করে ওঠে। চাকর বাকর বা ছেলেপিলে যাকে সামনে দেখতে পান তাকেই ডেকে জিজ্ঞেস করেন, এই শোন 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 শোন, কি হয়েছে শোন। কি হয়েছে? কার অসুখ করেছে রে? হয়তো শোনেন মেজ ছেলের বড় মেয়েটার প্যারাটাইফয়েড, কিংবা বড় মেয়ের ছোট ছেলেটার বুকে সর্দি বসেছে। নাতি নাতনির অসুখ শুনে বিচলিত হয়ে পড়েন মহেশবাবু। তখনই মনোরমাকে ডেকে পাঠান। ৩-৪ বার ডেকে পাঠাবার পর হয়তো মনোরমার সময় হয়। তিনি একসময় ঘরে ঢুকে বলেন, বলি কি হয়েছে গো, এত টাকাটাকি করছো কেন? হ্যাঁ গো, ওই শুনলাম বাবলুর নাকি বুকে সর্দি বসেছে। হ্যাঁ, ঠিকই শুনেছো। তাই বলছিলুম কি, ওইসব হোমিওপ্যাথি না দেখিয়ে ভালো একজন অ্যালোপ্যাথকে দেখালে কেমন হয়? কোন ডাক্তারকে দেখালে ভালো হয় সে তার মা বাপ রয়েছে তো, তারাই বুঝবে। তোমাকে তা নিয়ে কে যে মাথা ঘামাতে বলে তা তো জানি না বাপু। তুমি তোমার নিজের চরকায় তেল দাও গিয়ে, মায়ের চেয়ে মাসির তরফ বেশি। এই বলতে বলতে স্বামীর মুখের ওপরে একটা তীক্ষ্ণ কটাক্ষ হেনে ঘর থেকে দ্রুত বেরিয়ে যান মনোরমা। কিন্তু মহেশবাবুর ভাবনা তো যায় না। তিনি ডাক্তারের আসা যাওয়া লক্ষ্য করেন, তেমনি উদ্বেগের সঙ্গে রোগীর অবস্থা জিজ্ঞেস করে বেড়ান বাড়ির ছোট বড় সকলের কাছে। হ্যাঁ রে, এই শোন না শোন না শোন না, এই কেমন আছে আজ বাবলু? ওদিকে বড় বা মেজ ছেলের দর্শন পাওয়াও মহেশবাবুর কাছে একটা দুর্লভ সৌভাগ্য বিশেষ। যদি কোনো কারণে কোনো দিন তাদের ডেকে পাঠান তো তারা চেষ্টা করে বাপকে এড়িয়ে যেতে। তারা মনে ভাবে বাবা বুঝি টাকার তাগিদা করবেন, এই জন্যই বোধহয় ডাকাডাকি করছেন। বড় ছেলে ছোট আদালতে ওকালতি করেন। ছেলে মেয়েদের হাওয়া বদলাতে বিদেশে নিয়ে যাবার সময় মহেশবাবুর কাছ থেকে 3 মাসের করারে 500 টাকা নিয়েছিল, কিন্তু 3 বছর কেটে গেছে, সে টাকা আজও শোধ দেয়নি। তাই বাপকে ভুল বুঝে লুকিয়ে বেড়ায়। আর মেজ ছেলে হচ্ছে ব্যবসায়ী, বিএ ফেল করে এক্সপোর্ট ইম্পোর্টের কারবার করে। মোটা লাভের অর্ডার দেখিয়ে মহেশবাবুর কাছ থেকে একাধিকবার টাকা চেয়ে নিয়েছে। মোটা লাভও হয়তো সে করেছে, কিন্তু মহেশবাবুকে তার টাকা শোধ দেওয়া আজও পর্যন্ত তার পক্ষে সম্ভব হয়ে ওঠেনি। সবচেয়ে মজা, কোনোদিন যদি এ নিয়ে তিনি মনোরমাকে কিছু বলতে চান তো উল্টো ফল হয়, তারা দিয়ে ওঠেন মনোরমা। ছেলেরা কি তোমার পর যে কাবলিওয়ালাদের মতো তাদের কাছে টাকার তাগাদা দিতে হবে? যখন তাদের সময় হবে তখন নিশ্চয়ই তারা তোমায় দিয়ে দেবে। তোমাকে নিয়ে আর পারি না বাপু, উফ। ছেলেমেয়েরা না এলেও নাতি নাতনিরা মহেশবাবুর কাছে আসে বই কি। এক একদিন নাতি নাতনিগুলোর জ্বালায় অস্থির হয়ে পড়েন মহেশবাবু।
কোনো দিন খবরের কাগজ খুঁজে পান না, কোনো দিন চশমা খুঁজে পান না, কখনো বা ফাউন্টেন পেনটা। হাঁকাহাঁকি ডাকাডাকি করেন ছোট ছেলের নাম ধরে। বাপি, ওরে ও বাপি। তিনতলার চিলেকুঠরির ঘরে বসে টেস্ট পরীক্ষার পড়া তৈরি করতে করতে ছুটে নেমে আসে বাপি। তারপরে ঘর ও ঘর খুঁজে খুঁজে কাগজটা এনে দিয়ে যায় মহেশবাবুর হাতে। মহেশবাবু নাতি নাতনিদের শাসন করেন। ফের যদি কোনোদিন তোরা কেউ আমার জিনিসে হাত দিবি তো মেরে গায়ে ছাল চামড়া একেবারে তুলে দেবো। ছেলে মেয়েগুলোকে দাদু বকছেন, আর ছেলে মেয়েগুলো দাদুকে ভেংচি কাটছে। এই চলতে থাকে, ভেংচি কেটেই লুকিয়ে পড়ে, যা হয় আর কি। একদিন চশমাটা অনেকক্ষণ ধরে খুঁজে না পেয়ে মহেশবাবু একেবারে রাগে অগ্নিমূর্তি হয়ে উঠলেন। একটা নাতির হাত ধরে বললেন, এই নিশ্চয়ই তোর কাজ, নিশ্চয়ই তোর কাজ। আরে শিগগিরই বের কর কোথায় রেখেছিস, না হলে মেরে হাড় একদম ভেঙে দেবো। আমি না ওই দুলু নিয়েছে, দুলু। দুলু? এই দুলু হারামজাদা, শিগগিরই শোন এদিকে। আমি নিয়ে আসছি দুলুকে। শঙ্কর ছুটে গিয়ে সিঁড়ির নিচ থেকে দুলুকে টানতে টানতে এনে হাজির করে দাদুর কাছে। বলে, এই যে দাদু লুকিয়েছিল সিঁড়ির তলায়, জানো তো, এই যে এনেছি। তারপর তার হাফ প্যান্টের পকেট থেকে শঙ্কর চশমাটা টেনে বার করে সেই মহেশবাবুর হাতে দিলে অমনি তিনি দুলুর কানে মুলে দিয়ে একটা চড় কষিয়ে দিলেন। হারামজাদা, ফের আমার জিনিসে হাত দিয়েছিস। সেদিন আমার কলমের নিপটা তুই ভেঙেছিলি। কাঁদতে কাঁদতে দুলু একেবারে মার কাছে চলে যায় ওপরে। মা ছেলেকে বুকে টেনে নিয়ে ভোলাচ্ছে। এমন সময় হঠাৎ মনোরমা সেখানে গিয়ে পড়লেন। বললেন, কি হয়েছে রে মেজে বউ? দুলুও তো কাঁদছে কেন রে? দেখুন না মা, বাবা ওকে কি রকম মেরেছেন। তাই তো, দুটো গাল একেবারে লাল হয়ে উঠেছে। তুই যাস কেন দাদুর কাছে? দাদু তোকে দু চোখে দেখতে পারে না, জানিস তো? যাস কেন দাদুর কাছে? না, এই কি কথা বলছো গো মেজে বউ? ওর সামনে ওসব কথা কি বলতে আছে? ও বাচ্চা ছেলে, ওর মনে কি প্রভাব পড়বে বলো তো? যা সত্যি তাই তো আর বলছি মা, কতদিন আর চেপে রাখবো? বাচ্চা বলে কি এতটুকু বোঝবার শক্তি নেই? এখনো কিরকম বোপাচ্ছে দেখছো না? বাবা খুব লেগেছে। আমি বরাবর লক্ষ্য করছি বাবা একেবারে আমার ছেলেকে দেখতে পারেন না। কোনো অন্যায় কোনো দোষ করলেই তিনি আগে ওকেই বলেন, ওকে মেরে। না না, তুমি ভুল করছো। আমি দেখছি, যাচ্ছি, আমি নিচে যাচ্ছি। বলি, এটা কি হলো? তুমি কেন দুলুকে এমন করে মেরেছো বলো তো? দিন দিন তোমার জন্য ভীমরতি হচ্ছে, যত বুড়ো হচ্ছে তত ভীমরতি বাড়ছে। বাহ, ওরা যা তা অসভ্যতা শিখবে, আর আমি চোখে দেখে ওদের শাসন করতে পারবো না। না, এই আমার ঠাকুরের দিব্যি রইলো, আজ থেকে যদি আর কোনো ছেলের গায়ে হাত দিয়েছো তাহলে হয় তুমি এ বাড়ি থেকে বেরিয়ে যাবে, না হয় আমি বেরিয়ে যাব। তোমাদের ভালো হোক মন্দ হোক, কখনো সেদিকে আর আমি ফিরেও তাকাবো না। তাকিও না। তবে এর ফল পাবে একদিন, মনে থাকে জানো? হ্যাঁ, মনে থাকবে। আমি দেখতে আসবো না, কিন্তু তখন বুড়োটা শাসনের কি মূল্য বুঝবে তুমি হাড়ে হাড়ে। বুঝবো। মহেশবাবু এরপর থেকে চুপ করেই থাকেন, কোনো কথাই বলেন না। নিজের ইজি চেয়ারটায় বসে গড়গড়ার নলটা মুখে দিয়ে ভুরুক ভুরুক আওয়াজ তুলতে তুলতে কখনো ঝিমন, কখনো বা খবরের কাগজটা বুকের ওপর দিয়ে নাক ডাকাতে থাকেন। নলটা কিন্তু সবসময়ই তার হাতে ধরা থাকে, তার জীবনের ওই বুঝি শেষ সম্বল। সেদিন চাকরটাকে ডেকে ডেকে তার গলা একেবারে ধরে গেল। হারা, ওরে হারা, কোথায় গেলি? তামাকটা দিয়ে জানা। হারা, ও হারা। 12 ডেকেও কিন্তু ও তরফের কোনো সাড়া পাওয়া গেল না। এ বেটার গায়েও এ বাড়ির হাওয়া লেগেছে দেখছি। হারা, ও হারা, আরে তামাকটা দিয়ে যা। হারা। তখনও হারাধনের কাছ থেকে কোনো উত্তর না পেয়ে তুষের আগুনের মতো ভেতরে ভেতরে মহেশবাবু জ্বলতে লাগলেন। ঘর থেকে বাইরে এবং বাইরে থেকে ঘরে বার কতক পায়চারি করে সবেই ইজি চেয়ারটায় হেলান দিয়ে বসেছেন।
এমন সময় হারাধন কলকে হাতে প্রবেশ করল। তাকে দেখেই মহেশবাবু একেবারে তেলে বেগুনে জ্বলে উঠলেন। হারামজাদা, আমার ডাক কি তোর কানে যায় না? আমাকে মনিব বলে গ্রাহ্য করিস না। কে ডাকছে তোকে? কে ডাকছে? হারাধন কি যেন বলতে যাচ্ছিল, সঙ্গে সঙ্গে ধমক দিয়ে তাকে চুপ করিয়ে দিয়ে বললেন, মহেশবাবু চুপ চুপরাও, বদমাইশ কোথাকার, আবার মিথ্যে কথা বলার চেষ্টা হচ্ছে। বেরো বেরো, আভি নিকালো নিকালো, এক্ষুনি বেরিয়ে যা, এক্ষুনি বেরিয়ে যা আমার বাড়ি থেকে, এই মুহূর্তে, আমার হুকুম। চাকর গম্ভীর মুখে সেখান থেকে বেরিয়ে গেল বটে, তবে বাইরে নয়, একেবারে সোজা তেতলায় গিন্নিমার কাছে গিয়ে হাজির হলো হারাধন। তার মুখ থেকে বাবুর হুকুমের কথা শুনে মনোরমা তখনই দ্রুত পদে নেমে চলে এলেন নিচে। তারপর স্বামীর ঘরে ঢুকে গম্ভীর স্বরে বললেন, তুমি নাকি হারাধনকে জবাব দিয়েছ, বলেছ এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যেতে? হ্যাঁ দিয়েছি তো, ওকে ভয় করবো নাকি? বেটা চাকর, তার এত বড় আসপদ্দা যে ডেকে ডেকে আমার গলা ধরে গেল, তবুও আমার কথার উত্তর দেয় না। তাই তো, মনিব বলে তার মনে এতটুকু সমীহ নেই। হ্যাঁ। এখন ওর যা মাইনে বাকি আছে ওকে চুকিয়ে দিয়ে বিদায় করে দাও, ও চলে যাক। তাই তো, তোমার হুকুম মেনে কাজ করতে গেলে তো আমার চলে না। বলি, তোমার তামাক সাজবার জন্য তো আর আমি চাকর রাখিনি। সকাল থেকে তোমার তামাক সাজাটা আগে না বাসন কোসন মাজাটা শুনি? ঠাকুরের ওদিকে উনুন জ্বলে যাচ্ছে, তাকে জোগাড় না দিলে ছেলে মেয়েদের স্কুল কলেজের আপিস আদালতের ভাত সময়ের মধ্যে কি করে হয় বলো দেখিনি? বলি, এতটুকু আক্কেল বিবেচনাও কি তোমার নেই গা? আমি বলে কতদিন ধরে সাধ্য সাধনা করে জামাইবাবুকে খোসামত করে তার কাছ থেকে এই হারাকে আনিয়েছি, এখন তাকে না তাড়ালে তোমার বুঝি চলছে না? বলি, ও চলে গেলে আমার সংসারের কাজগুলো কি তুমি করে দেবে? যা মুখে আসছে তাই বলে যাচ্ছ। হ্যাঁ, যদি কোনোদিন আমার চাকরির উপর কোনো মেজাজ দেখিয়েছো তো তোমার একদিন কি আমার একদিন। উনি বাড়ির কর্তা মনিব, শুধু বসে বসে তামাক খাওয়া ছাড়া আর কি কিছু বোঝো? মুখ সামলে কথা বলো। অত যদি তামাক খাবার শখ তো নিজে সেজে খেতে পারো না? আমি? হ্যাঁ, এত বড় সংসারের কাজ করতে বলে দুটো লোক হিমশিম খেয়ে যায়, তাই একা ওই হারাধন হাসি মুখে সব কিছু করে দিচ্ছে, তা বুঝি তোমার সহ্য হচ্ছে না? এত যদি অসহ্য বোধ হয় তো অন্য কোথাও গিয়ে থাকো, গে যাওগে। তোমার ওই মনে গিয়ে এখানে বলাতে এসো না, আমি বস্ত্র বলে দিচ্ছি। আমার জীবনে কোথায় যেন কি একটা গোলমাল ঘটেছে, তা না হলে একদিন এই বাড়ির চাকর বাকর থেকে ছেলে মেয়ে স্ত্রী মাছি মশা পর্যন্ত আমার হুকুমে উঠত আর বসত। অথচ দেখুন, আজ আর তারা কেউ আমায় মানে না। কিন্তু কেন? এই কেনর জবাব কে দেবে? সমাজ? শুনছিলেন বাড়ির কর্তা, কাহিনী সুমথনাথ ঘোষ। অংশগ্রহণে মহেশবাবু, সৌমিত্র, মনোরমা, সীমা। গল্প বিবরণে, পরিচালনা এবং সম্পাদনায় সুস্মিতা, মিউজিক এবং স্পেশাল এফেক্টস নিলয় ঘোষ। শুনছিলেন বাড়ির কর্তা।